আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। অর্থ, সময় আর মানুষের আচরণ। এগুলোর মধ্যে যে একটা টানাপোড়েন, একটা গভীর সম্পর্ক আছে, সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। ঠিক। আমাদের হাতে কিছু সূত্র আছে। ধরুন, মুম্বাইয়ের 4 জন একদম ভিন্ন ধরনের মানুষের গল্প। তারা টাকা পয়সাকে খুব আলাদা চোখে দেখেন। হ্যাঁ, আর তার সাথে মর্গান হাউজেলের ওই বিখ্যাত বইটা দ্য সাইকোলজি অফ মানি, ওখানকার কিছু ভাবনাও আমরা দেখব। একদম। আমাদের লক্ষ্যটা কিন্তু শুধু টাকার অঙ্ক গোনা নয়, বরং সম্পদ বা ওয়েলথ জিনিসটা ঠিক কিভাবে ধৈর্য, নিজের স্বভাব আর সময়কে ঠিকঠাক ব্যবহার করে একটা শক্ত আর্থিক ভিত গড়া যায়, সেটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক বলেছেন। গল্পগুলো দারুণ। যেমন ধরুন ঈশান কাপুর, খুব সাবধানী বিনিয়োগকারী। তার স্ত্রী রিয়া একজন শিল্পী, তার কাছে সময়ের দাম সবচেয়ে বেশি। আবার তাদের বন্ধু রাজ মেহতা, সে হলো গিয়ে ঠিক উল্টো, দ্রুত বড়লোক হতে চায়, তাই ঝুঁকি নিতে একদম পেছপা নয়। আচ্ছা। আর আছেন নীনা সেন, একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, একদম নীরবে ধীরে ধীরে লম্বা সময়ের সঞ্চয়ের শক্তিটা দেখিয়ে দেন। এই যে চরিত্রগুলো, এদের জীবনের মধ্যে দিয়ে আমরা দেখব টাকা পয়সার সাফল্যটা কিন্তু শুধু ক্যালকুলেটর টিপে আছে না, আসে আচরণ থেকে। চলুন তাহলে গভীরে যাই। আচ্ছা, প্রথমেই ঈশান আর রাজের ব্যাপারটা দেখি। দুজনেরই তো লক্ষ্য এক ছিল, ধনী হওয়া, কিন্তু রাস্তাটা একেবারে আলাদা। ঠিক। ঈশান বেছে নিলেন ওই ধীর স্থির পথটা, নিয়মিত বিনিয়োগ। যেমন ধরুন, তার ওই প্রথম 10,000 টাকার বিনিয়োগটা সময়ের সাথে ধীরে ধীরে বেড়েছে। আর রাজ, সে সবসময় বড় লাভের আশায় বেশ ঝুঁকিপূর্ণ বাজি ধরেছে। এটা কি একটু স্বাভাবিক না? আমরা অনেকেই তো দ্রুত ফল চাই। হ্যাঁ, চাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু এখানেই মর্গান হাউসেলের ওই কথাটা খুব লাগে। উনি কি বলছেন যে আর্থিক সাফল্য কিন্তু বাজারের সব কৌশল জানার চেয়ে অনেক বেশি নির্ভর করে নিজের আচরণটা কন্ট্রোল করার ওপর। আচ্ছা। রাজির জীবনটা যদি দেখেন, তার ওঠাপড়াগুলো কেমন, হঠাৎ বিশাল লাভ, নয়তো বিশাল লোকসান। হাউসেল এগুলোকে বলছেন টেল ইভেন্টস, ঘটে কম, কিন্তু যখন ঘটে পুরো ছবিটা পাল্টে দেয়। ও আচ্ছা। অন্যদিকে ঈশান বা ধরুন নীনা সেন, এরা বছরের পর বছর ধরে অল্প অল্প করে নিয়মিতভাবে সম্পদটা গড়ে তুলেছেন। নীনা সেনের ওই গল্পটা, মাসে মাত্র 100 টাকা করে 40 বছর। ভাবা যায়। শুনতে কেমন অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু এটাই হলো চক্রবৃদ্ধি সুদের আসল খেলা। আপনার সুদও আবার সুদ কামাচ্ছে। এটা পুরোটাই ধৈর্য আর সময়ের ব্যাপার। দারুণ বললেন। কিন্তু রিয়ার গল্পটা দেখুন, সে তো আবার একদম অন্য পথে হাঁটল। হ্যাঁ, রিয়ার ব্যাপারটা ভিন্ন। ভালো মাইনের চাকরি ছেড়ে দিল কেন? না, নিজের সময় আর মানসিক শান্তিটা তার কাছে বেশি দামি, তাই ফ্রিল্যান্সিং। তার কাছে এটাই আসল সম্পদ, নিজের শর্তে জীবনটা বাঁচা। ঠিক। এটা হাউসেলের আর একটা মূল কথা মনে পড়িয়ে দেয়, তাই না? যে টাকার সবচেয়ে বড় লাভটা কি? নিজের সময়ের ওপর কন্ট্রোল থাকা। একদম। হাউসেল তো এটাই জোর দিয়ে বলেন, টাকা আমাদের স্বাধীনতা দেয়, নিজের সময়টা কিভাবে কাটাবো সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা দেয়। দামি গাড়ি বা বাড়ির থেকেও হয়তো এই স্বাধীনতাটাই বেশি মূল্যবান। ঠিক। আর এটাও বোঝা খুব জরুরি, আমাদের প্রত্যেকের টাকা পয়সা সংক্রান্ত সিদ্ধান্তগুলো তো আমাদের নিজেদের অভিজ্ঞতা, ভয়, আশা এগুলোর উপর নির্ভর করে। তাই একজনের কাছে যেটা ঠিক, আরেকজনের কাছে সেটা ভুল মনে হতেই পারে। যেমন ধরুন, ঈশান যখন রাজের কথা শুনেও ওই ঝুঁকিপূর্ণ স্টার্টআপের টাকা ঢালল না, হয়তো অঙ্কের হিসাবে সেটা করলে বেশি লাভ হতো, কিন্তু ঈশানের নিজের মানসিক শান্তি, তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এগুলোর বিচারে ওটাই তার জন্য ঠিক ছিল। এটা ঠিক। আসলে শুধু ধনী হওয়াই তো সব না, ধনী থাকাটা আরও কঠিন। এর জন্য যেমন ঝুঁকি নেওয়ার ক্ষমতা লাগে, তেমনি বিনয়ী হওয়া। আর কি বলে, জীবনের অনিশ্চয়তাগুলোকে মেনে নেওয়ার মানসিকতাও খুব দরকারি। তার সম্পদ শুধু কত টাকা জমালাম তা নয়, বরং কত টাকা ফালতু খরচ করলাম না সেটাও দেখতে হবে। হ্যাঁ। হাউসেল বোধহয় এটাকে অদৃশ্য সম্পদ বলছেন। যা বাইরে থেকে দেখা যায়, গাড়ি বাড়ি, সেটা সবসময় আসল ছবিটা দেখায় না। ঠিক ধরেছেন। আসল সম্পদ হয়তো সেই টাকাটা যা খরচ না করে বিনিয়োগ করা হয়েছে, যা নীরবে বাড়ছে, যা চোখে দেখা যায়। তা দিয়ে কাউকে মাপাটা খুব সহজ, কিন্তু প্রায়শই ভুল হয়। ঠিক। আর একটা জিনিস,
জীবনের লক্ষ্য তো বদলায়, তাই না? 20 বছর বয়সে যা চাইতাম 40 এসে হয়তো সেটা চাইব না। অবশ্যই। তাই আর্থিক পরিকল্পনায় একটু ছাড় রাখা, একটু নমনীয় হওয়া, ভুলের জন্য জায়গা রাখা, মানে ওই মার্জিন ফর এরর, এটা খুব দরকারি, শুধু টাকার হিসেবে নয়, জীবনের ক্ষেত্রেও। নীনা সেন যেমন বলতেন, জীবনে অনেক বাঁক আসে। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? আর্থিক জীবনটা আসলে খুব ব্যক্তিগত একটা ব্যাপার। হ্যাঁ, খুবই ব্যক্তিগত। এটা শুধু কে কত আয় করলো বা জমালো তার হিসেব নয়। এটা আমাদের আচরণ, আমাদের ধৈর্য, আমরা সময়কে কিভাবে দেখছি, আর জীবনের ওই অপ্রত্যাশিত বাঁকগুলো কিভাবে সামলাচ্ছি তার উপর অনেক বেশি নির্ভর করে। একদম। আর হয়তো সবচেয়ে বড় শিক্ষা এটাই যে আসল সম্পদটা শুধু ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা যায় না। আসল সম্পদ হল নিজের জীবনকে নিজের শর্তে, নিজের নিয়ন্ত্রণে বাঁচার স্বাধীনতা। অন্যের সাথে তুলনা না করে বা ধরুন মিডিয়ার প্রচারে ভেসে না গিয়ে নিজের প্রয়োজনটা বুঝে কোথায় থামতে হবে সেই যথেষ্ট জায়গাটা বুঝতে পারা। লোভ বা ভয় এগুলোর বশে সিদ্ধান্ত না নেওয়াটা খুব জরুরি। আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে থেকে যাচ্ছে। যদি প্রত্যেকের পথ এতটাই আলাদা হয়, যদি সম্পদের মানেই একেকজনের কাছে একই রকম হয়, আর যদি ভাগ্য বা ঝুঁকির মতো অদৃশ্য ব্যাপারগুলোও কাজ করে, তাহলে একজন মানুষ কিভাবে শুধু আর্থিক নিরাপত্তা নয়, বরং একটা সত্যিকারের সমৃদ্ধ জীবন পেতে পারে? এমন একটা জীবন যেখানে নিজের আচরণকে ঠিক পথে চালানো যায় আর সময়ের সঠিক দাম দেওয়া হয়। এটা বোধহয় আমাদের সবারই একটু ভাবার জায়গা রইল।